Esa, hazme esa. Esa no es esa. দার্জিলিংয়ের কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট থেকে আমি সোমা আফরোজ আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা। নিশ্চয়ই সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি তো বেশ ভালো আছি। আজকে দার্জিলিংয়ে আমার তৃতীয় দিন, তৃতীয় সকাল। ঝকঝকে রোদের মধ্য দিয়ে অপেক্ষা করছি কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। এটা কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। হেঁটে যখন আসছিলাম বেশ কয়েকটা মহাকাল মন্দিরের পাশ দিয়ে আরও দুটো ভিউ পয়েন্ট পড়েছিল। এটা হচ্ছে তৃতীয় ভিউ পয়েন্ট। এখান থেকে আসলে টোটাল কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখা যায়। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ গানের তালে তালে ডান্স করছেন অ্যাকচুয়ালি গানের তালে তালে এরা এখানে এক্সারসাইজ করছে। কেউ কেউ অনেকেই হাঁটছেন। এরা এখানকার বেশিরভাগই এখানকার স্থানীয় অধিবাসী। বন্ধুরা, আজকেই আমার দার্জিলিং শহরের শেষ দিন। আমি পাহাড়ের রানী দার্জিলিং শহরে এসেছিলাম কালিম্পং থেকে 5 জুলাই রাতে। আজ 8 জুলাই সকাল। আজকের দিন সহ দার্জিলিং শহরে আমি দিন পেলাম 3টি। 6 জুলাই আমি পায়ে হেঁটে দার্জিলিং শহরের আশপাশটা ঘুরে বেরিয়েছি। গিয়েছি মহাকাল মন্দিরে, নাইটিঙ্গেল পার্ক আর চিড়িয়াখানায়। দেখেছি রাতের জমজমাট মেল। 7 তারিখে দার্জিলিংয়ের 111 বছরের পুরনো রেস্টুরেন্ট ক্যাভেন্টার্সে ব্রেকফাস্ট করেছি আর ডিনার করেছি গ্লিনারিসে। আর সারাদিনের জন্য 2500 রুপিতে ট্যাক্সি ভাড়া করে ঘুরে বেরিয়েছি। দেখেছি তেনজিং ও গম্বু রক, চড়েছি ক্যাবল কারে, ঘুরেছি বাতাসিয়া লুপ আর অপূর্ব প্রাকৃতিক সুন্দর রক গার্ডেনে। বাতাসিয়া লুপ আর রক গার্ডেনের ভিডিও আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ঢাকা থেকে কালিম্পংয়ে আমার প্যারাগ্লাইডিং, কালিম্পং সাইট সিইং, এ যাবৎ দার্জিলিংয়ের সব ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। যারা ভিডিওগুলো দেখেননি তাদের প্রতি বিশেষ অনুরোধ রইল ভিডিওগুলো দেখার জন্যে। উপরের আই বাটন ও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। গতকাল দুপুরে বাতাসিয়া লুপের সামনে ধাবায় খাওয়া দাওয়া শেষ করে চলে গেছি বাতাসিয়া লুপ। বাতাসিয়া লুপে এসে এখানকার ট্রেডিশনাল ড্রেস পরলাম, অসাধারণ লাগছে। অনেকেই পরেছেন। বাতাসিয়া লুপ পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় জায়গা। দার্জিলিং বেড়াতে গেলে বাতাসিয়া লুপ ভ্রমণ করেন না এমন পর্যটক খুব কমই আছে। আমরা জনপ্রতি 20 রুপিতে টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। বাতাসিয়া ইকোলুপে এসে শুরুতে আমি ট্রেডিশনাল ড্রেস পরে নিয়েছি। এখানে ড্রেস পরার জন্য 50 রুপি নেওয়া হয়, তারপর ফটো সেশন করে আবার বের হওয়ার সময় ড্রেসটা দিয়ে দিতে হয়। কেন এত জনপ্রিয় বাতাসিয়া লুপ? অনেকগুলো কারণ আছে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের বাতাসিয়া লুপ স্টেশন একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এলাকা। এখান থেকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে দার্জিলিং শহরের ভিউ পাওয়া যায়। পাহাড়ের চড়াই পথে টয় ট্রেনের যাত্রাকে সাবলীল করার জন্য 1919 সালে বাতাসিয়া লুপ করা হয়। লুপ মানে হচ্ছে বৃত্তাকার কোনো অঞ্চল। খুম স্টেশন থেকে দার্জিলিং স্টেশন যাওয়ার পথে টয় ট্রেন এই বাতাসিয়া লুপ 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায়। তাতে এখান থেকে পর্যটকরা দার্জিলিং শহরের প্রাকৃতিক সৌন্দর্যের পুরো ভিউটা পেয়ে যায়। টয় ট্রেনে চড়তে না পারলেও মনে একটা সুপ্ত ইচ্ছে আছে। এখানে যখন টয় ট্রেন আসবে তখন তাতে কিছুক্ষণের জন্য হলেও চড়ে বসবো। এই তো কাঙ্ক্ষিত টয় ট্রেন চলে এসেছে। এইমাত্র আমার পাশ দিয়ে টয় ট্রেন চলে গেল। যেমন ভাবা তেমন কাজ। আমি টয় ট্রেনের দরজায় চড়ে বসলাম। শিলিগুড়ি থেকে এই টয় ট্রেনে চড়ে কিন্তু দার্জিলিং আসতে পারবেন। ভাড়া পড়বে 1400 থেকে 1500 রুপি। আবার এই টয় ট্রেনে জয় রাইডের ব্যবস্থাও রয়েছে। দার্জিলিং স্টেশন থেকে ঘুম হয়ে আবার দার্জিলিং ফিরে আসা। এতে জনপ্রতি ভাড়া পড়বে স্টিম ইঞ্জিনে 1500 রুপি আর ডিজেল ইঞ্জিনে 1000 রুপি। বাতাসিয়া লুপের কেন্দ্রে একটা যুদ্ধ স্মৃতি স্মারক রয়েছে। ভারত স্বাধীন হওয়ার পর বিভিন্ন যুদ্ধে নিহত শহীদ গোর্খা বীর সৈনিকদের শ্রদ্ধা জানানোর জন্য এটি 1995 সালে তৈরি করা হয়। প্রতিদিন ভোর 5টা থেকে রাত 8টা পর্যন্ত বাতাসিয়া লুপ পর্যটকদের জন্য খোলা থাকে।
ছুটে চলেছি পাহাড়ের উপর দার্জিলিং শহর থেকে পাহাড়ের নিচের দিকে যত যাচ্ছি পাহাড়ের গা বেয়ে গড়ে ওঠা বাড়ি ঘরগুলো দেখে অবাকই হচ্ছি। অবাক হওয়ার কারণ হলো রাস্তার দুপাশ বেশ ঘনবসতিপূর্ণ, কিছু ৩-৪ তলা বাড়িও দেখতে পেলাম। পাহাড়ি ঢল বা বড় ভূমিকম্প হলে কি অবস্থা হবে এখানে আমার জানা নেই। অনেক দূর যাওয়ার পর ফাঁকা স্থান পেলাম, এখান থেকেই শুরু হয়েছে চা বাগান। অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। বাতাসিয়া লুপ থেকে আমরা এখন এসেছি অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনে। দার্জিলিংয়ের একটি জনপ্রিয় ট্যুরিস্ট পয়েন্ট এটি। যারা দার্জিলিং বেড়াতে আসেন ট্যুরিস্টরা এই টি গার্ডেনে আসেন টি গার্ডেন দেখার জন্যে। আর বেশিরভাগ ট্যুরিস্টরাই আসলে টি গার্ডেনের সাথে ফটো সেশন করছেন, কিছুটা সময় কাটাচ্ছেন। অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনের ভ্যারাইটিস চা বিক্রির জন্য তাদের নিজস্ব বিক্রয় শপ রয়েছে, সেটা একটু উঁচুতে পাহাড়ের ওপর। সেখান থেকে চা কিনবো বলে আমিও গেলাম এই শপে। এখানে খুব সুন্দর একটা লেখা চোখে পড়ল, ইউ ক্যান্ট বাই হ্যাপিনেস বাট ইউ ক্যান বাই টি, অ্যান্ড দ্যাটস কাইন্ড অফ দ্য সেম থিং। অরেঞ্জ ভ্যালি টি স্টেটের পাশে রয়েছে এদের নিজস্ব শপ, যেখানে ভ্যারাইটিস দার্জিলিং টি রয়েছে, বিভিন্ন ফ্লেভারের, বিভিন্ন স্বাদের। তো সেখানে আমরা এখন দেখব। অনেকেই কাস্টমাররা ভিড় করে আছেন, সবাই আসলে চাচ্ছেন যে এখান থেকে অথেন্টিক টিটা নেওয়ার জন্য। ये कितने का है? फर्स्ट क्लास। हाँ, कितने का है? 350। प्राइस इज 100 ग्राम। 150 का कौन सा है? অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনের শপ থেকে আমি দার্জিলিং এর ফার্স্ট ফ্লাশ টিটা কিনেছিলাম আর কিছুটা সময় কাটিয়েছিলাম এই সুন্দর জায়গাটাতে। অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনের উপর দিয়ে এবার যাচ্ছি রক গার্ডেনে। সেখানে অপেক্ষা করছে আমার জন্য এক বিরাট বিস্ময়। আমি ভেবেছিলাম রক গার্ডেন মানে হলো পাথরের কোনো বাগান বা এই জাতীয় কিছু হবে, কিন্তু গিয়ে যা দেখলাম আসুন আপনাদের দেখাই। রক গার্ডেনেও প্রবেশ ফি রয়েছে, জনপ্রতি 20 রুপি। দেখুন কি অসাধারণ সুন্দর ঝর্ণা, অনেক উপর থেকে কিন্তু এই পানি নেমে এসেছে। আমরা এখন হচ্ছে একদম লোয়ার স্টেপে আছি, তারপর সিঁড়ি দিয়ে বেয়ে আবার উপরে উঠতে হবে, তখন উপরের জায়গাটাও দেখতে পাবো। খুব সুন্দর এই ঝর্ণাটা, প্রচুর ট্যুরিস্ট এসছে এবং আমার তো মনে হচ্ছে যে দার্জিলিংয়ে যতগুলো ট্যুরিস্ট স্পট দেখলাম এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। এত বিস্তৃত পাহাড়ি ঝর্ণা এর আগে আমি কখনো দেখিনি। ঝর্ণা শুরুর পয়েন্ট দেখতে উপরে উঠছি। এদের রক্ষণাবেক্ষণের ব্যবস্থাটাও ভালো। পুরো ঝর্ণাটা দেখার জন্যে আমাদের হয়তো কষ্ট করে ঘুরে ঘুরে সিঁড়ি ভাঙতে হচ্ছে, কিন্তু জার্নিটা খুব সেফ। পা পিছলে পড়ে যাবার বা অন্য কোনো দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নেই। একটু আগে ঝর্ণার যে জায়গাটা আমরা দেখালাম সেটা হচ্ছে নিচের স্টেপ ছিল, সিঁড়ি বেয়ে এখন উপরে উঠে এসেছি। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, এখানে অনেক উপর থেকে 2 ধাপে পানি নেমে আসছে, এর উপরেও আছে। এখন ঝর্ণার যে স্টেপটাতে উঠেছি এটা হচ্ছে এটা 4র্থ স্টেপ, এর উপরে আরও 2টা ধাপ রয়েছে। এখান থেকেও 2 ধাপে পানি পড়ছে নিচে, এরপরে আবার আরেকটা ধাপ আছে, তার উপরে আরেকটা, তার উপরে আরেকটা, হেঁকে যাচ্ছে। এখন যে স্টেপে এসেছি সেখানেও একসাথে 4-5 জায়গা দিয়ে পানি পড়ছে, এর উপরেও আরও স্টেপ আছে, আবার যাব উপরে।
অবশেষে ঝর্ণার উৎসমুখে আসতে পারলাম। নিচ থেকে উপরে উঠে আসতে আমাদের সময় লাগলো প্রায় 20 মিনিট। এবার আপনারা বুঝে নিন ঝর্ণাটা কত বড়। চমৎকার রৌদ্রোজ্জ্বল সকাল দিয়ে শুরু হলো আজকের দিনটা। ভিউ পয়েন্ট থেকে আজ কাঞ্চনজঙ্ঘা দেখা যেতে পারে এ বিশেষ আনন্দ অনুভূতি নিয়ে প্রাতঃভ্রমণে বের হলাম ম্যালের পাশের রাস্তা মহাকাল মন্দিরের রাস্তা ধরে। দার্জিলিংয়ে এখন ভোর 6টা বাজে। আমরা বেরিয়ে পড়েছি কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। এখন অনেকেই যাচ্ছে সেদিকে, আবার বেশিরভাগ যারা দার্জিলিংয়ের স্থানীয় অধিবাসী তারা বেরিয়েছে মর্নিং ওয়াক করতে। बेंगोली नहीं है जैसा लगा मुझे, गुजराती है कि क्या है अभी है। ऐसा पूरा रब गरम गरम अब ऐसा लास्ट में ऐसा ऐसा नहीं ऐसा धन्यवाद। না, সত্যিকার অর্থে আমরা এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। পাহাড়ের চূড়ায় জমে থাকা শ্বেত শুভ্র মেঘকেই কাঞ্চনজঙ্ঘার চূড়া দেখেছি বলে মিছেই নিজেকে সান্ত্বনা দেওয়া, কিন্তু আমি মিছে সান্ত্বনায় মোটেও তৃপ্ত নই। দার্জিলিং এসেছি যখন, কাঞ্চনজঙ্ঘা দেখেই ছাড়ব। এই পণ নিয়ে সিদ্ধান্ত নিলাম, যত কষ্টই হোক, যত দুর্গমই হোক না কেন, আমি সান্দাকফু যাব। যেমন ভাবা তেমন কাজ। পরের পর্বে আমি আপনাদের দেখাবো সেই ভিডিও। বাংলাদেশের মানুষদের এখন সান্দাকফু যাওয়া যে কত ঝক্কি ঝামেলার, কত জায়গায় যে পারমিশন নিতে হয়, লিখিত অনুমতি নিতে হয়, কতবার যে চেকপোস্টের সামনে দাঁড়াতে হয়, সে সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার আজকের ভিডিও এ পর্যন্তই। বরাবরের মতো অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার, ভিডিও লাইক, শেয়ার আর কমেন্টস করার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাই বাই দার্জিলিং।